বৈশাখের শেষে এসে প্রকৃতি তার রুদ্র রূপে উত্তাপ ছড়াচ্ছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বিভিন্ন জেলার ওপর দিয়ে। আমাদের মতো হাসফাস করছে প্রকৃতির প্রতিটি প্রাণ। বৈশ্বিক জলবায়ুর প্রভাব দিন দিন রূঢ় করে তুলছে ধরিত্রী। আমরা প্রকৃতির যত্ন নিলে ধরিত্রীও সবুজের স্নিগ্ধতা ছড়াবে বুকে, প্রশান্তি ছড়াবে প্রাণে। সকলের সুস্থতা কামনায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 31শে বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 14ই মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, শুরুতেই আবহাওয়ার কথা বলছিলাম। তাপপ্রবাহ দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে সাথে কখনো কখনো হঠাৎ করে বৃষ্টি। আমরা একটু আবহাওয়া বার্তায় চলে যাব, জানবো আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 37.6, সর্বনিম্ন 25। রংপুরে সর্বোচ্চ 32.6, সর্বনিম্ন 24। ময়মনসিংহে সর্বোচ্চ 31.6, সর্বনিম্ন 23.5। সিলেটে সর্বোচ্চ 27.8, সর্বনিম্ন 22.2। চট্টগ্রামে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 28.5। খুলনায় সর্বোচ্চ 37.8, সর্বনিম্ন 28.5। বরিশালে সর্বোচ্চ 35.5, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 22.2 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 38.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম বিভিন্ন বিভাগের কি পরিস্থিতি, আমরা এক নজরে জেনে নিচ্ছিলাম। এবার একটু আমরা সরেজমিনে আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। আমরা চলে যাব ঝিনাইদহে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, শুভ সকাল। আপনি দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছি রৌদ্রোজ্জ্বল একটি সকাল। কেমন দেখছেন আবহাওয়া পরিস্থিতি ঝিনাইদহে? আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আপনাকেও শুভ সকাল। আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া সহ এই সমস্ত জেলায় কিন্তু বরাবরই শীতের যেমন তীব্রতা থাকে, সেই সাথে কিন্তু গরমের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। গত 10 এবং 11ই মে কিন্তু গরমের তীব্রতা, তাপদাহ অনেকটাই বেশি ছিল। বিশেষ করে 40-42 ডিগ্রি তাপমাত্রা এই জেলাগুলোর তাপমাত্রা ছিল। তো আমরা পার্শ্ববর্তী যে জেলা চুয়াডাঙ্গা যে আবহাওয়া অফিস রয়েছে আঞ্চলিক, সেই আবহাওয়া অফিসের যে অফিস থেকে আমরা জানতে পেরেছি গতকালকে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 2 দিন থেকে কিন্তু তাপমাত্রা দিন দিন কমতে শুরু করেছে। তো আসলে এই তীব্র তাপদাহের ফলে কিন্তু মানুষের, যারা বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু বাইরে বের হতে বেশ কষ্ট হচ্ছে। আর সকালে কিন্তু তীব্রতা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপদাহ এবং গরমের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পায় এবং বিকাল 5টার পর থেকে কিন্তু আবার এই তীব্রতা বা গরমের যে অসহ্যতা সেটিও কিন্তু কমতে থাকে। তো আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু গরমটা বেশ অনেকটাই বেশি রয়েছে এবং বাতাসের আর্দ্রতাও বেশি রয়েছে। তবে 12টার পরে কিন্তু আবহাওয়া অফিস তারা সে তাপমাত্রা রেকর্ড করবে, তখন আমরা জানতে পারবো যে আজকের আসলে তাপমাত্রা কতটুকু। তো আমরা দেখেছি যে এই গরমের শুরুতে বৃষ্টির দেখা মিললেও
কিন্তু তাপদাহ কমেনি। এতে করে যারা নিম্নয়ের মানুষ এবং যারা প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু বাসা বাড়ি থেকে কেউ বের হচ্ছে না, বিশেষ করে সকাল থেকে 10টার মধ্যে তারা সাধারণ মানুষ তাদের যে প্রয়োজনীয় যে কাজ সেগুলো শেষ করে তারা তাদের যে বাসা বাড়িতে ফিরে যাচ্ছেন এবং আবার হয়তো যখন তাপদাহ তীব্রতা একটু কমছে তখন আবার প্রয়োজনে তারা বাড়িতে বেরোচ্ছে। আর এই তীব্রতার ফলে কিন্তু যারা নিম্নয়ের মানুষ তাদের কিন্তু অসহ্য এই গরমের উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে। আর বিশেষ করে এখন ধান কাটার যে মৌসুম সেটি কিন্তু এখনো শেষ হয়নি, মাঠে মাঠে ধান কাটার যে মৌসুম সেটি চলছে। ফলে যারা কৃষক রয়েছে তাদেরকেও বেশ বেগ পোহাতে হচ্ছে এবং যে আমি এখন আসলে দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শহরের যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে এখানে কিন্তু সবসময় মানুষের সমাগম বেশ বেশি থাকে, কিন্তু এই কয়েকদিনের গরমের তীব্রতায় মানুষের সমাগম বেশ কম রয়েছে এবং আসলে প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বের হচ্ছে না। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে হয়তো আগামী 16 তারিখের পর থেকে গরমের যে তীব্রতা বা যে তাপদাহ সেটি কমতে থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তারা বলছেন। তো আসলে এই গরমের ফলে হাসপাতালগুলোতেও কিন্তু শিশু রোগের যে শিশু বৃদ্ধ তারা কিন্তু বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালেও কিন্তু রোগীর সংখ্যা বেশ রয়েছে। তো আসলে আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে আশা করছি যে আগামী 16 তারিখের পর থেকে হয়তো তীব্রতা কমবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সারিকা। সাদাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহের আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু সকাল সকাল জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা। আজ 14 মে। আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক, রঙিন কাটুক এই কামনা করছি। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন আমরা এক নজরে জানবো, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে ছোট্ট করে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1923 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। তার ছবিতে রাজনীতি, বিপ্লব এই প্রসঙ্গগুলো এসেছে অনেকটাই সরাসরি। 1955 সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাতভর মুক্তি পায়। দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে ও তৃতীয় ছবি 22শে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। মৃণাল সেনই একমাত্র নির্মাতা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ 3টি চলচ্চিত্র উৎসব কান, বার্লিন ও ভেনিস উৎসবে পুরস্কৃত হয়েছেন। 1944 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ছাত্র থাকার সময় তৈরি THX 1138 নামের চলচ্চিত্রের জন্য সর্বপ্রথম সমালোচকদের নজর কাড়েন। 1977 খ্রিস্টাব্দে লুকাস নির্মাণ করেন ব্যবসা সফল চলচ্চিত্র স্টার ওয়ার্স দি নিউ হোপ। এই চলচ্চিত্র ও তার সিকুয়েল এম্পায়ার স্ট্রাইকস ব্যাক ও রিটার্ন অব দি জেডাই চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র সিরিজ। 1948 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা রবার্ট অ্যান্ড্রু উলমার। তিনি একাধারে পেশাদার ক্রিকেট কোচ ও ক্রিকেট ধারাভাষ্যকার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে 19টি টেস্ট ও 6টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। তিনি কর্মজীবনে দক্ষিণ আফ্রিকা, ওয়ারউইকশায়ার ও পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক ইলিয়ট জাকারবার্গ। তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা। 2004 সালে হার্ভার্ডের ডরমেটরিতে মার্ক জাকারবার্গ ও তার বন্ধুদের হাতে তৈরি হওয়া ফেসবুক এখন শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি। 2016 সালের ডিসেম্বরে জাকারবার্গ ফোর্বসের প্রকাশিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় 10ম স্থানে ছিলেন। দর্শক, এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে লিচু। বাজারে আসা মৌসুমের প্রথম দিকের চালানগুলো ভালো দাম পাওয়ায় অন্য পরিপক্ক না হওয়ার আগেই কিন্তু বেশিরভাগ বাগান মালিকরা বিক্রি করে দিচ্ছেন। দর্শক, এই জনপ্রিয় ফল লিচুর খোঁজ খবরই আমরা জানবো। এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা।
ফাতেমা, শুভ সকাল। আপনি লিচু বাগানে দাঁড়িয়ে আছেন এবং পেছনে লিচু গাছের সুন্দর লিচু থোকায় থোকায় ঝুলেও আছে আমরা দেখতে পাচ্ছি। আসলে ঠাকুরগাঁও এবার লিচুর উৎপাদন কেমন হয়ে গেছে, দাম কেমন পাওয়া যাচ্ছে আমাদের জানাবেন। শুভ সকাল তাসনুভা। আমি প্রথমে একটু তথ্য দিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এখানে 1700 মেট্রিক টন। তো লাভ ক্ষতির অঙ্কটা যদি একটু বলি, যে আমি এখানে বাগান মালিক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। বাগান মালিকরা যেটা জানিয়েছে যে তারা 3 বছর 5 বছরের জন্য বাগান কিন্তু লিজ দিয়ে দেয়, সেই কারণে তাদের কিন্তু ক্ষতির সংখ্যাটা একটু কম। এবং ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে যে 1 বছর তারা যদি আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েও যায়, পরের বছর তারা বেশি যত্ন নিয়ে কিন্তু সেই ক্ষতিটা তারা কাটিয়ে উঠতে পারে। তবে এবছর যদি লিচুর পরিস্থিতি আমি বলি সারিকা, যে এবছর কিন্তু লিচুর ফলনটা দেরিতে হয়েছে, আবহাওয়ার কারণে মুকুল এসেছে দেরিতে, যে কারণে লিচু কিন্তু এখনো পরিপক্ক হয়নি এবং গুটি আকারে রয়েছে। কিছু কিছু গাছে গুটি আকারে রয়েছে, কিছু কিছু আকারে একটু লাল আভা দেখা দিয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু খাওয়ার উপযোগী হয়ে ওঠেনি এবং বাজারেও আসেনি। তো লাভ ক্ষতির অঙ্ক যদি বলি সারিকা, যে লাভবান বা ক্ষতিগ্রস্ত কিন্তু মূলত ক্রেতারাই হয়ে থাকে, কারণ ফলন কম হলে সেখানে ক্রেতারা বেশি দামে বাজারে এই লিচু তাদেরকে কিনে খেতে হয় এবং এই লিচু কিন্তু বাজারে দেরিতে আসে, যে কারণে এই লিচু প্রিয় ভোজন রসিক মানুষদের একটু অপেক্ষা করতে হয়। তো মূলত ক্রেতারাই কিন্তু একটু বিপাকে পড়ে, যে ফলন কম হলে তাদের বেশি দামে জিনিসটা কিনতে হচ্ছে। তো বাগান মালিক এবং ব্যবসায়ীরা বলছেন যে এবছর লিচু দেরিতে আসলেও পর্যাপ্ত ফলন কিন্তু রয়েছে। হয়তো আকারটা কিছুটা ছোট এবং স্বাদ কেমন হবে এখনো বোঝা যাচ্ছে না, রসালো হবে কিনা। এটা কিন্তু এই যে তীব্র গরম রোদে জ্বলে যাওয়ার কারণেই কিন্তু এই ব্যত্যয়টা ঘটেছে। তবে এই বাজারে আসলে আসলে প্রকৃতভাবে বোঝা যাবে যে লিচুর স্বাদ কেমন, রসালো হয়েছে কিনা। তবে লিচুর আকারটা কিন্তু এখনো ছোটই রয়েছে। সারিকা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে লিচুর উৎপাদন এবং বাজার পরিস্থিতির খবর আমরা জানছিলাম। এই মুহূর্তে সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, সকাল সকাল একটু পত্রিকার পাতায় চোখ না বোলালেই যেন নয়। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা একটু পত্রিকার পাতাগুলোতে চোখ বুলিয়ে নেব। শুরু করছি তবে সমকালের প্রথম পাতা দিয়ে। শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত ঋণ পাওয়ার আশা। বিশ্বব্যাংক আজ বৈঠক, 6,000 কোটি টাকা ঋণ নিশ্চিত করার আশা। অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি। প্রতিশ্রুত গ্যাস এখনো মিলছে না, দেওয়ার কথা 25 কোটি, পাওয়া যাচ্ছে 4 কোটি ঘনফুট। অধিকাংশ পোশাক কারখানা দিনের বড় একটা সময় বন্ধ থাকছে। রাজধানী ধানমন্ডি এলাকায় মঙ্গলবার ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। 27 নম্বর সড়কের মোড় থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত প্রায় 1 ঘন্টার অভিযানে শতাধিক অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। একটি ছবি দিয়ে এখানে দেখানো হয়েছে। হত্যা মামলায় সাজা কমল 10 আসামির। রমনা বটমূলে বোমা হামলা, দুজনের যাবজ্জীবন, বাকিদের 10 বছর করে কারাদণ্ড। 2 যুগ আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় 10 আসামির সাজা কমেছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। মুদ্রা বিনিময়ে ছাড়, ঋণের কিস্তি দেবে আইএমএফ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি পেতে যাচ্ছে বাংলাদেশ।
আজ সংবাদ সম্মেলন ডেকেছে কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফ এর শর্ত মেনে ডলারের বিনিময় হারে আরও নমনীয়তা আনতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তে পুরোপুরি বাজারের উপর ছেড়ে না দিয়ে ক্রলিং পেগ ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা বেচাকেনায় দরের সীমা করিডোর 2.5% থেকে কিছুটা বাড়াতে রাজি কেন্দ্রীয় ব্যাংক। দর্শক, সমকালের শিরোনামগুলো তো দেখে নিচ্ছিলাম, আমরা এর পর চলে যাব প্রথম আলোর প্রথম পাতাতে। শর্ত মেনেই আইএমএফ এর ঋণ নিচ্ছে বাংলাদেশ, আমরা সমকালেও পড়ছিলাম। ঋণের শর্ত মেনে বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কর বসাবে এক সংস্থা, আদায় করবে অন্যরা। এনবিআর ও আইআরডি বিলুপ্ত, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হচ্ছে। শুল্ক কর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ, কলম বিরতি কর্মসূচি ঘোষণা। রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। দর্শক, প্রথম আলোর পত্রিকা তো পড়ছিলামই, এর পরে আমরা চলে যাব কালের কণ্ঠে। মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে, অধ্যাদেশ বাতিল চেয়ে 3 দিনের কলম বিরতি। আমরা প্রত্যেকটি পত্রিকাতেই দেখছিলাম। শত চ্যালেঞ্জেও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, ঐক্যবদ্ধ থাকার আহ্বানে অবিচল সেনা প্রধান। গণ অভ্যুত্থান ও পরের 9 মাস সেনাবাহিনীর ভূমিকা অসাধারণ বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরওয়ার। জাতীয় স্বার্থ রক্ষায় সবার আগে সামরিক বাহিনী বলেছেন মেজর জেনারেল নাইম আশফাকুর চৌধুরী। পাঠ্যবই ছাপার কাগজ কেনায় মহা লুটপাট, সালাউদ্দিন তানভীর চক্রের বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার জন্য কাগজ কেনায় মহা লুটপাটের ঘটনা ঘটেছে। তাতে নেতৃত্ব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তানভীর চক্রের বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। কোথাও দখল, কোথাও পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়। অনেক জায়গায় কার্যালয়ে ফলের দোকান, কোথাও বিএনপি, কোথাও এনসিপির দখলে। অনেক স্থানে কার্যালয়ে এখন গণশৌচাগার, মাদক সেবন কেন্দ্র। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন গণশৌচাগার, তাই নিয়ে একটি শিরোনাম এখানে আমরা দেখছিলাম। দর্শক, কালের কণ্ঠের পরপরই আমরা চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। নয়া মেরুকরণের পথে রাজনীতি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত। ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটতে শুরু করেছে দেশের রাজনীতি। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। ঋণের দুষ্টচক্র ভাঙার চেষ্টা থাকবে বাজেটে। উচ্চাভিলাষী নয়, বাস্তব ভিত্তিক হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মূল্যস্ফীতি সামলানোর উদ্যোগ। নতুন করে মেগা প্রকল্প হবে না। আগামী অর্থ বছরে 2025-26 বাজেট হবে ঋণের দুষ্টচক্র ভাঙার। এক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক উভয় ঋণের কথাই বলা হচ্ছে। আন্দোলনের মুখে সরানো হলো ববি উপাচার্যকে। শিক্ষার্থীদের টানা 29 দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পূর্ববর্তী পদে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত 9:45টায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম। তিনি বলেন, ববি উপাচার্যকে অপসারণ করা হয়েছে। দর্শক, যুগান্তরের শিরোনামগুলোতেও চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সবশেষে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। 12 কার্যদিবসে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার রায় 17 মে। আসিয়া ধর্ষণ নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
আগামী 17 মে রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ। বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম, তবে এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে, ইতিহাসের এই দিনে। দর্শক, 14 মে আজকের দিনটি কিন্তু ঐতিহাসিকও বটে। কিন্তু কেন ঐতিহাসিক, কি কারণে আজকের দিনটি ঐতিহাসিক, কি উল্লেখযোগ্য ঘটনা আজকের দিনে ঘটেছিল, আমরা এক নজরে এবারে দেখে নেব। 1575 সালে এঙ্গোলা পর্তুগিজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়। 1796 সালে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন। 1811 সালে প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা। 1925 সালে ভার্জিনিয়া উলফের উপন্যাস মিসেস ডলওয়ে প্রকাশিত হয়। 1948 সালে সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইসরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্কাইল্যাব উৎক্ষেপণ। দর্শক, নতুন পোপ লিও চতুর্দশের মঙ্গল কামনায় পর্তুগালের ভার্জিন ম্যারিতে সমবেত হন হাজার হাজার ভক্ত অনুসারীরা। এ সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়ও প্রার্থনা জানান তারা। চার্চ কর্তৃপক্ষ বলছে, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড সহ কয়েক দেশ থেকে প্রায় 3 লাখ ক্যাথলিক ধর্মাবলম্বী আসেন এই আয়োজনে। দর্শক, তবে এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরো একবার জানাই শুভ সকাল।